ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি প্রিয় শহীদ হয়ে দর্শক, গেছি। একে একে সপ্তাহের পর সপ্তাহ যাচ্ছে, মাসের পর মাস যাচ্ছে, শুক্রবারের পর শুক্রবার আসতেছে, কিন্তু সেই জুলাই যোদ্ধা মনে আছে সেই হাদির কথা? যেই হাদি ময়দানে বলেছিল যদি এমপি হতে পারি 299 এমপির জান বের করে ফেলবো। মনে আছে সেই হাদির কথা, জুলাই যোদ্ধা হাদির কথা? সেই হাদির কথা কি এখনো কি আপনারা ভুলে গেলেন? এখন তো আর ট্রেন্ডিং এ হাদিকে দেখা যায় না, এখন তো সোশ্যাল মিডিয়াতে হাদিকে আর দেখা যায় না। এখানে এখনো মানুষ বিভিন্ন কিছু নিয়ে পড়ে আছে, বিভিন্ন জিনিস নিয়ে মানুষ কিন্তু পড়ে আছে, কিন্তু সেই হাদি যে কিনা দেশের জন্য ভালো কিছু করতে চেয়েছিল, তাকে তো হত্যা করা হয়েছিল। তাকে তো এখন আর ট্রেন্ডিং এ খুঁজলেও সার্চ করেও পাওয়া যাচ্ছে না। কেন? হাদিকে যারা খুন করেছে, হাদিকে যারা মেরেছে, তাদের কি বিচার হয় নাই? হাদির খুনিকে ঠিক কি কারণে ভারত থেকে ধরে আনা যাচ্ছে না, সেই বিষয়গুলো আজকে বিস্তারিত আলোচনা করব। প্রদর্শক, অনেক দিন আগে, প্রায় 1 মাস আগে, 1 থেকে 1.5 মাস আগে হাদিকে গুলি করা হয়। এরপর হাদিকে ওই যে গুলশানের এবার কেয়ার হাসপাতাল, যেটি বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের চিকিৎসা, সেইখানে তাকে ভর্তি করা হয়। প্রায় 6 দিন সেখানে রাখা হয়। তারপর তাকে যখন চিকিৎসকরা দেখলেন যে তার অবস্থার উন্নতি হচ্ছে না, তখন তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তখন সিঙ্গাপুর থেকেই সে মৃত ঘোষণা করা হয় এবং সে মারা যায়। আবার অনেক মানুষ বলতেছেন যে হাদি যখন মারা যায় তখন কিন্তু কেউ পাশে ছিল না, হাদির মুখ কেন দেখানো না, এটা নিয়ে অনেক সমালোচনা করে। আবার যখন হাদি মৃত্যুবরণ করলেন, তার জানা যায় দেশের অনেক বড় বড় রাজনীতিক নেতা, ডক্টর ইউনূস স্যার সহ বিভিন্ন ধরনের মানুষ কিন্তু উপস্থিত হয়। লাখো লাখো মানুষ, হাজার হাজার লাখো লাখো মানুষ হাদির জানাজায় কিন্তু উপস্থিত হয়। এই যে তারা উপস্থিত হলো, কিন্তু এখনো হাদির খুনিকে কিন্তু ভারত থেকে ধরে আনা গেল না। গত কিছুদিন আগে আব্দুল মালেক, জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, উনি একটি ওয়াজের মধ্যে বলেছিলেন যে বঙ্গবন্ধুর খুনিকে যদি ভারত থেকে ধরে আনা যায়, হাদির খুনিকে কেন ভারত থেকে ধরে আনা যাবে না? উনি বলেছিলেন যে কেন ধরে আনা যাবে না? একটা খুনি যখন খুন করে, অপরাধ করে অন্য দেশে আশ্রয় নেয়, তখন তো তাকে ইন্টারপোলের মাধ্যমে ধরে আনা যায়। সেই খুনি ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে লাইভে কথা বলতেছে। কত বড় সাহস, কত বড় কলিজা হলে মানুষ এরকম করে? একটা দেশের মানুষকে মেরে সারা বাংলাদেশ তুল পার করে সেই দেশের একজন প্রখ্যাত নাম করা খুনি, সে ভারত পালিয়ে গিয়ে ভারত থেকে লাইভ করে বাংলাদেশের সুখ বার্তা জানাচ্ছে আর বলতেছে আমি অনেক ভালো আছি, আমি অনেক সুখে আছি। বাহ, কি সমাজে, কি আমরা দেশে বাস করি! অথচ থাকে তো ধরে আনা যায় না, যদি আমেরিকার কোনো একটা লোককে যদি এরকম ভাবে মেরে, কোনো লোক যদি এসে ধরেন ফ্রান্সে এসে পালিয়ে আসতো, তাহলে আর আমেরিকা থেকে মেরে, আর যদি পুরো আমেরিকা যদি তুলপাড় হয়ে যায়, তখন পুরো আমেরিকা তুলপাড় হওয়া লাগবে না। যদি এরকম ভাবে মেরে অন্য দেশ পালিয়ে আসতো, তাহলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে গিয়ে ফ্রান্স থেকে নিজেরা হাতে গিয়ে নিজের সৈন্য বাহিনী দিয়ে সেই অপরাধীকে ধরে এনে আমেরিকাতে শাস্তি দিতেন। আর যদি তোলপাড় হয়ে যেত, তাহলে মনে হয় যে 1 ঘন্টার ভিতরে ফ্রান্স থেকে গিয়ে সেই অপরাধীকে গিয়ে ধরে নিয়ে আসতো আমেরিকা। এটা প্রত্যেকটা দেশের ক্ষমতা আছে, পাওয়ার আছে, প্রত্যেকটা দেশের নির্দিষ্ট একটা ক্ষমতা রয়েছে। তখন এই ক্ষমতাটা মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করে। বিশেষ করে দেশের টাকা যখন কেউ লুট করে অন্য দেশে বিদেশে নিয়ে যায়, বা দেশে বড় আকারের কোনো ক্রাইমের সঙ্গে জড়িত থাকলে, জঙ্গি হামলা হলে, এসবের সঙ্গে জড়িত হয়ে বিদেশে পালিয়ে গেলে, তখন একটা দেশ চাইলে সে বিদেশের, ধরেন যে এই যে হাদের খুনি, সে ওই যে ভারতে পালিয়ে গিয়েছিল, এখন যখন সামনে নির্বাচন আসবে কোনো দেশের, হ্যাঁ, যে সরকার গঠন হবে, সেই সরকার
ইন্ডিয়ান নরেন্দ্র মোদীর কাছে যদি একটা চিঠি দেন, তাহলে নরেন্দ্র মোদী 1 ঘন্টার ভিতরে সেই লোকটাকে বাংলাদেশের মানে পুলিশের হেফাজতে পাঠিয়ে দিবেন। এটা সম্ভব, এটা টোটালি মানে সম্ভব। শুধু প্রমাণ করতে হবে যে এই লোকটা খুনি, এই লোকটা খুনি, সে খুন করে এসে ভারতে বসে আছে, সে খুন করে এসে ভারতে পালিয়ে গেছে। এবার আপনাদের কাছে আমরা বলতেছি যে আপনারা এই খুনিকে আমাদের কাছে ফিরিয়ে দেন। দেখেন দেয় কিনা, 100 বার দিবে। এখনো পর্যন্ত কোনো মানে আবেদন করাই হলো না, হ্যাঁ। বাংলাদেশের ওই যে বিভিন্ন বড় বড় রাজনৈতিক ব্যক্তিরা তো চাইলেও আবেদন করতে পারেন, আবেদন করে তো এই যে আনতে পারেন বা ইন্টারপোলের মাধ্যমে আনতে পারেন। অবশ্য উনারা হয়তো কি ভালো মনে করতে, উনারা হয়তো সবাই এটা বাংলাদেশের মানুষ বলতেছেন যে উনারা বলতেছেন যে সামনে নির্বাচন হয়ে গেলে যেই ক্ষমতায় আসবে, যেই সরকার গঠন হবে, সেই ক্ষমতার লোকেরা হাদির খুনিকে ভারত থেকে এনে বাংলাদেশে বিচার করবে। হাদি হলো ঢাকা 8 আসনের এমপি, হ্যাঁ, শরীফ ওসমান হাদি। কি সে একজন কোরআনে হাফেজ ছিল, তার বুকের মধ্যে কোরআন, 30 পারা কোরআনের হাফেজ সে। এত সুন্দর চরিত্রের যুবক, এত সুন্দর চরিত্রের লোক হয়তো বাংলাদেশে আর দ্বিতীয়টা এইরকম ভাবে জন্ম নেবে কিনা। যুগে যুগে এইরকম ভাবে হাদি জন্মায়, যুগে যুগে হাদির মতন মানুষ আল্লাহ ফাটায়, হ্যাঁ, আল্লাহ মানুষ ফাটায় সংস্কারের জন্য, আল্লাহ মানুষ ফাটায়। শরীফ ওসমান হাদি অনেক মেধাবী একজন ছাত্র ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী একজন ছাত্র। আজকে উনি শুধু এমপি হতে চেয়েছিলেন, হতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে বাদশাহ, রাজা বানিয়ে, রাজার মর্যাদায় আল্লাহ তাকে সাহিত্য দুনিয়া থেকে নিয়ে গিয়ে। পুরো দেশের মানুষ কিন্তু শরীফ ওসমান হাদির জন্য খাচ্ছে, আমি নিজেও শরীফ ওসমান হাদির জন্য খাচ্ছি। এইরকম একজন বড় পর্যায়ের কোনো নেতা মারা গেলেও মানুষ এতটা কান্না করে না যেইভাবে শরীফ ওসমান হাদির জন্য মানুষ কান্না করছে। পুরো মানুষ অস্থির হয়ে গিয়েছিল যখন তার বুকে মাথায় গুলিটা লাগলো। তখন মানুষ তার বিচারের দাবিতে শাহবাগ সহ ঢাকার বিভিন্ন প্রান্তে আন্দোলনে নেমেছিল। যখন তারা আন্দোলনে নেমেছিল, অনেক সময় পুলিশও তাদেরকে এসে লাঠি চার্জ করেছিল, কিন্তু পুলিশের লাঠি চার্জ তারা তোয়াক্কা করলো না। পুলিশের লাঠি চার্জ তারা তোয়াক্কা না করে তারা তাদের সেই ভাইয়ের মতো হতে চেয়েছিল। অনেকেই বুকের মধ্যে লিখেছে কি জানেন, কে আমি হাদি, আমরা কে, আমরা হাদি। এইভাবে খুব সুন্দর একটা স্লোগান দিত হাদির। অনেকেই বলেছিল যে আমরা হাদি হব, আমরা হাদির মতন কাজ করব। এবং আমাদের সম্মানিত ডক্টর ইউনূস স্যার, উনিও বলেছিলেন যে হাদির কথাগুলো ইনশাল্লাহ ঢাকা শহরে বাস্তবে রূপ নিবে, বাস্তবে রূপ হয়েছে। এখন ঢাকা শহরে আপনি চাইলেও ছাদা দেখতে পারবেন না, অনেক অংশেই ছাদা কমিয়ে দিয়েছেন আমাদের ইউনূস স্যার। এবং বিভিন্ন ভাবে আর কোনো ঢাকা শহরে কোনো লিফলেট নেই, হাদির প্রত্যেকটা কথার উপর আমাদের ইউনূস স্যার এইরকম ভাবে কাজ করতে চলেছেন। আস্তে আস্তে পুরো বাংলাদেশটা এরকম ভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদি চেয়েছিল ঢাকা 8 আসনকে সুন্দরভাবে সাজাতে, ঢাকা শহরকে সুন্দর করে সুন্দর করে এইটা শহরকে সাজিয়ে সুন্দর করে সম্মত করে বাংলাদেশের কাছে অনুপ্রেরণা করা। কিন্তু তার সেই চিন্তাটার বাস্তবে রূপ নিল না, সেটা স্বপ্নই থেকে গেল। এবং সেটার বিচার হবে, আজ হোক আর কাল হোক, হাদির হত্যার বিচার হবে এই বাংলার মাটিতে। যখন তার অপরাধীকে ধরে আনা হবে, তখন বাইতুল মুকাররমের সামনে জুমার নামাজের পর সারা বাংলাদেশের মানুষকে দাওয়াত করা হবে এবং প্রকাশ্যে ঝুলিয়ে তাকে ফাঁসি দেওয়া হবে। তো হাদির হত্যার বিচার আমরা চাই এবং আপনারা সবাই দোয়া করবেন। এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ হবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।